টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত। রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ত্রুটি আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে উনি হাইড্রোজেনের রেখা বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। এখন আমাদেরকে জানতে হবে বর্ণালী কি, রেখা বর্ণালী বা কি, এই বর্ণালী কিভাবে সৃষ্টি হয়, আমাদের রসায়নে এই বর্ণালীর প্রয়োগ কোথায় রয়েছে, এই সমস্ত কিছুর উত্তর জানার জন্যই আজকের ক্লাস। তাহলে শুরু করছি আজকের ক্লাস। সবার প্রথমে আমরা জানব বর্ণালী কি। সিম্পলি আমরা বলতে পারি বর্ণালী মানে হলো কতগুলো বর্ণের সমষ্টি। তাই বর্ণের সমষ্টি কিভাবে হবে, এর জন্য কি কি প্রয়োজন? না, সবার প্রথম প্রয়োজন হচ্ছে আমার একটা শক্তির উৎস, অর্থাৎ যেখান থেকে কিছু শক্তি রশ্মি রূপে নির্গত হবে। আর প্রয়োজন একটা প্রিজম, যেখানে ওই শক্তিটা বা রশ্মিগুলো এসে আপতিত হবে। আর প্রয়োজন একটা ফটোগ্রাফিক প্লেট, যেখানে প্রিজম থেকে নির্গত রশ্মিগুলো এসে আপতিত হবে। অর্থাৎ কোনো একটা শক্তির উৎস থেকে নির্গত শক্তি বা নির্গত বিকিরণ যখন কোনো একটা প্রিজমে এসে আপতিত হয় এবং প্রিজম থেকে নির্গত রশ্মিগুলি ফটোগ্রাফিক প্লেটে এসে আপতিত হলে একটা বর্ণের পট্টি বা একটা আলোর পট্টি তৈরি হয়। এই আলোর পট্টিটাকে আমরা বলতে পারি বর্ণালী। একটু ভালোভাবে বললে এরকম বলবো যে কোনো উদ্দীপ্ত শক্তির উৎস থেকে নির্গত রশ্মিগুচ্ছ তথা তড়িৎচুম্বকীয় বিকিরণকে স্পেকট্রোস্কোপ যন্ত্রের প্রিজমের সাহায্যে বিচ্ছুরিত করে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বা বর্ণ বিশিষ্ট উপাদানে বিশ্লিষ্ট করলে ওই যন্ত্রের ফটোগ্রাফিক প্লেটে যে পটি বা ব্যান্ড সৃষ্টি হয় তাকেই বলা হয় বর্ণালী। এই বর্ণালী মূলত দুই প্রকার। একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী, যেটাকে আমরা বলবো এমিশন স্পেকট্রাম। আর একটি হচ্ছে শোষণ বর্ণালী, যেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন স্পেকট্রাম। তাহলে আমি প্রথমে আসবো নিঃসরণ বর্ণালী বা এমিশন স্পেকট্রাম। এটা কি জিনিস? নিঃসরণ কথাটার মধ্যেই লুকিয়ে আছে নিঃসৃত বর্ণালী, অর্থাৎ কোনো একটা আলোর উৎস থেকে, সে আলোর উৎস যে কোনো খুশি হতে পারে, সূর্যালোক হতে পারে, কোনো একটা বৈদ্যুতিক বাল্ব হতে পারে, বা কোনো একটা হয়তো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ যেটা ভাস্কর হয়ে জ্বলছে, অর্থাৎ উজ্জ্বল, বা যাকে আমি উত্তপ্ত করেছি। কোনো একটা কঠিন তরল বা গ্যাসীয় পদার্থকে আমি উত্তপ্ত করে ভাস্কর করা আছে, বা কোনো একটা বৈদ্যুতিক বাল্ব হোক বা সূর্যালোক হোক, সেই আলোক উৎস থেকে যে রশ্মিগুলো নির্গত হবে সেই নিঃসৃত আলোক রশ্মিকে বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিশ্লিষ্ট করলে যে বর্ণালী পাওয়া যায় তাকেই বলা হয় নিঃসরণ বর্ণালী। এই নিঃসরণ বর্ণালীকে আবার দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে অবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেটাকে বলতে পারি কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর একটি হচ্ছে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী, এটাকে বলতে পারি লাইন স্পেকট্রাম। প্রথমে আমি আসব নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রামে। এই কন্টিনিউয়াস স্পেকট্রামটা কি? না, একটা সাদা আলোক রশ্মির সোর্স বা উৎস কি হতে পারে? একটা বৈদ্যুতিক বাল্ব বা সূর্যালোক হতে পারে। সেই সাদা আলোক রশ্মির উৎস থেকে সাদা আলো যখন কোনো একটা প্রিজমের কোনো একটি তলে আপতিত হয়ে সেখান থেকে যখন বিশ্লিষ্ট হয়, সেই বিশ্লিষ্ট রশ্মিগুলি ফটোগ্রাফিক প্লেটে এসে যখন পড়ে,
তখন আমি দেখতে পাই যে কয়েকটা বিভিন্ন বর্ণের রশ্মি সেখানে মিলিত হয়েছে, বা কয়েকটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো সেখানে মিলিত হয়েছে। এই যে আলোর পট্টি বা মিলিত বর্ণগুচ্ছ, এটাকেই আমরা বলতে পারি নিরবিচ্ছিন্ন বর্ণালী। এই বর্ণগুলির মাঝখানে কোনো রকম কোনো গ্যাপ থাকে না। একটু ভালো করে বলি, যেমন ধরো এই সাদা আলোক রশ্মিগুচ্ছ যখন বর্ণালী বীক্ষণ যন্ত্রের প্রিজম দ্বারা বিচ্ছুরিত হয়ে যে বর্ণালীটা সৃষ্টি করলো তাকে আমি বলতে পারি নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এই বর্ণালীগুলোতে দুটো রশ্মির মাঝখানে কোনো রকম কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ দুটো আলোর মাঝখানে কোনো গ্যাপ বা স্পেস থাকবে না, অর্থাৎ একটা আলো আর একটা আলোর সঙ্গে, একটা রং আর একটা রঙের সঙ্গে মিশে থাকবে। যেমন আমরা দেখতে পাই রামধনুতে, যেখানে 7টা রং পরপর একটার সঙ্গে একটা মিশে আছে, দুটো রঙের মাঝখানে কোথাও কোনো সেপারেশন, কোনো গ্যাপ নেই। কিন্তু এখানে একই রকম এই জিনিসটাকে আমরা বলতে পারি কি, যে বেনিয়া সহকলা বা ভিবজিওর, যেখানে পরপর নিম্ন তরঙ্গ থেকে শুরু করে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলি সাজানো হয়েছে। সব থেকে নিম্ন তরঙ্গ হচ্ছে বেগুনি এবং উচ্চ তরঙ্গ হচ্ছে লাল। দেখো বেনিয়া সহকলা, অর্থাৎ নিম্ন তরঙ্গ থেকে উচ্চ তরঙ্গ অবধি পরপর রশ্মিগুলি সজ্জিত হয়ে আছে। অর্থাৎ এই ধরনের যে বর্ণালীটা আমি পাচ্ছি, কি বললাম, তাহলে সাদা আলোক রশ্মি গুচ্ছ একটা প্রিজম দ্বারা বিশ্লিষ্ট হয়ে যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর একটা পট্টি তৈরি করেছে, সেইটাকেই আমরা বলবো নিরবিচ্ছিন্ন বর্ণালী। এরপরে আসি রেখা বর্ণালী। রেখা বর্ণালীটা কি জিনিস না, এখানে নিরবিচ্ছিন্ন বর্ণালীর থেকে এটা একটু আলাদা। নিরবিচ্ছিন্ন বর্ণালীতে কি হয়েছিল না, প্রিজম দ্বারা বিচ্ছুরিত হওয়ার পরে রশ্মিগুচ্ছগুলো পরপর পরপর একটার সঙ্গে একটা মিলিত অবস্থায় ছিল, কিন্তু এখানে সেই জিনিসটা থাকবে না। এখানে এক একটা রেখার আকারে থাকবে এবং যে কোনো দুটি রেখার মাঝখানে, অর্থাৎ পরস্পর দুটি রেখার মাঝখানে একটি অন্ধকার স্থান দ্বারা পৃথকিত থাকবে। এটাই হচ্ছে রেখা বর্ণালী। কি বলবো না, যেমন ধরো খুব অল্প চাপে রাখা আছে একটা হাইড্রোজেন গ্যাস বা যে কোনো একটা গ্যাসীয় পদার্থ বা বাষ্পকে খুব অল্প চাপে রেখে যদি উত্তপ্ত করা হয় বা তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠিয়ে তাকে উত্তপ্ত করা হয়, তাহলে ওই মৌলিক গ্যাসটি বা বাষ্পটি আলো বিকিরণ করবে। ওই বিকিরিত আলো প্রিজম দ্বারা বা বর্ণালী বীক্ষণ যন্ত্র দ্বারা বিশ্লিষ্ট হয়ে যে বর্ণালী তৈরি করবে তাকেই আমি বলবো রেখা বর্ণালী। এই রেখা বর্ণালী কখনোই নিরবিচ্ছিন্ন বর্ণালীর মতন হয় না, অর্থাৎ এই লাইনগুলি পরপর নিরবিচ্ছিন্ন থাকবে না, এই লাইনগুলি একটু গ্যাপে গ্যাপে থাকবে। অর্থাৎ এই ধরনের এক একটা লাইন আমি পাবো এবং যার মাঝখানের অংশগুলো, এই অংশগুলো কি থাকবে না, অন্ধকার অঞ্চল দ্বারা পৃথকিত থাকবে। অর্থাৎ এখানটা একটা অন্ধকার অঞ্চল, এটা একটা অন্ধকার অঞ্চল, মাঝখানে একটা লাইন, আবার একটা অন্ধকার অঞ্চল, আবার একটা লাইন। অর্থাৎ পুরোটাকে যদি আমি ভাবি একটা পুরো অন্ধকার ডার্ক লাইন, তার মাঝখানে এক একটা করে লাইন যেন উজ্জ্বল হয়ে চকচক করছে। এটাই হচ্ছে রেখা বর্ণালী। এই রেখা বর্ণালীটা কিন্তু কোনো একটা মৌলের কোনো নির্দিষ্ট নয়, মানে এটা কখনোই ধ্রুবক নয়। এমন নয় যে নিরবিচ্ছিন্ন বর্ণালীতে যেরকম আমি বলেছি যে 7টা রঙের একটা আলোর পট্টি আমি পেয়েছিলাম ভিবজিওর,
কিন্তু রেখা বর্ণালীতে প্রত্যেককেরই আমি এরকম 7টা পাবো, 5টা পাবো, এই ধরনের কোনো ব্যাপার নেই। এটা এক একটা মৌলের নিজস্ব ধর্ম। এই বর্ণালীগুলোকে আমি পারমাণবিক বর্ণালী বলে থাকি। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে 2টি রেখা পাবো। একই রকম ভাবে ধরো কোনো একটা তড়িৎমুখ্য নলের মধ্যে খুব অল্প চাপে আমি বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে নিয়ে যদি উচ্চ তড়িৎ বিভব চালনা করি, তাহলে দেখব যে হাইড্রোজেন পরমাণু উদ্দীপ্ত হয়ে শক্তি বিকিরণ করছে। আর সেই বিকিরিত শক্তিটাকে বা নির্গত বিকিরণকে যদি আমি বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে দেখব যে সেখানেও কয়েকটি বর্ণালী পাওয়া গেছে, অর্থাৎ কয়েকটি রেখা পাওয়া গেছে। এই রেখাগুলিকে আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালী বলতে পারি। তো হাইড্রোজেনের রেখা বর্ণালীতে কটা রেখা পাওয়া যায়? হাইড্রোজেনের রেখা বর্ণালীতে মোট 4টি রেখা পাওয়া যায়, যেগুলি হলো আলফা, বিটা, গামা, ডেল্টা, বা বলতে পারি এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। কন্টিনিউ আমরা যদি দেখি যে নিম্ন তরঙ্গ থেকে উচ্চ তরঙ্গ দিয়ে যদি যাই, তাহলে দেখব কয়েকটা নির্দিষ্ট রেখা পাই এবং যাদের বর্ণও আলাদা আলাদা। যেমন এইচ ডেল্টার বর্ণ হচ্ছে বেগুনি, এইচ গামা সেটা নীল, এইচ বিটা সেটা নীলাভ সবুজ এবং এইচ আলফার রং হচ্ছে লাল। এই যে বর্ণের পটি আমি পেলাম, বা এই যে হাইড্রোজেনের রেখা বর্ণালীগুলি পেলাম, এটি আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট বামার। তাই তার নাম অনুযায়ী এই সারিটিকে বামার সারি বলা হয়। হাইড্রোজেনের যে কটি সারি পাওয়া গেছে, সেখানে মোট আমরা 6টি সারির নাম পেয়েছি, যেগুলি হলো লিম্যান, বামার, প্যাসেন, ব্রাকেট, ফুন্ড এবং হামফ্রিস। এই 6টি সারির ব্যাপারে আমি পরবর্তী ক্লাসে বা বোর তত্ত্ব পড়ানোর পরে আমি এই সারিগুলি সম্বন্ধে আলোচনা করব। এই 6টি সারির মধ্যে যেটি বামার সারি, সেই বামার সারিটি হচ্ছে দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে। এই দৃশ্যমান অঞ্চলে মোট 4টি আমরা রেখা পেয়ে থাকি। সেই 4টি রেখা কি? এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। এই দৃশ্যমান অঞ্চলের কথা যেটা আমি বললাম, তার রেঞ্জ কত? 4000 আমস্ট্রম থেকে 8000 আমস্ট্রম হচ্ছে একটা দৃশ্যমান অঞ্চল বলা হয় এটাকে, বা এটাকে বলা হয় ভিজিবল রিজিয়ন। এই ভিজিবল রিজিয়নে বামার সারিটি পড়ছে। দেখতে পেলাম আমরা এখানেও তাই। দেখো এখানে 4000 থেকে 7000 রেঞ্জের মধ্যে দেখানো হয়েছে, মানে 4000 থেকে 8000 এই রেঞ্জের মধ্যেই এই লাইনগুলি রয়েছে হাইড্রোজেনের। তাই এটিকে আমরা বলতে পারি এটি ভিজিবল রিজিয়নের মধ্যেই রয়েছে, বা এটি দৃষ্টিগোচর অঞ্চল। ভিজিবল রিজিয়নের বাংলা টার্ম হচ্ছে দৃষ্টিগোচর অঞ্চল। এই এক একটা এই যে লাইনগুলো আমি পেয়েছি, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এদের তরঙ্গ সংখ্যা আমি নির্ণয় করতে পারবো। তার জন্য সায়েন্টিস্ট বামার একটি ফর্মুলা বা সমীকরণ দিয়েছিলেন, যেটি হচ্ছে নিউ বার ইজিক্যাল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2², যেখানে n1টা হচ্ছে 2। কেন না 2 হচ্ছে বামার সারির জন্য। 1 হলে হয় লিমেন, 2 হলে বামার, 3 হলে প্যাশন, 4 হলে ব্রাকেট, 5 হলে ফুন্ড, 6 হলে হামফ্রিস। যেহেতু এটা বামার সারির, তাই n1 এর ভ্যালুটা হবে সবসময় 2। এখন n2 যদি 3 হয়, তাহলে সেটা হচ্ছে এইচ আলফার জন্য। n2 যদি 4 হয়, সেটা হচ্ছে এইচ বিটা। n2 যদি 5, সেটা হচ্ছে এইচ গামা, এবং n2 এর ভ্যালু 6 হলে সেটা হচ্ছে এইচ ডেল্টা। এখান থেকে আমি কোনো অঙ্কের ক্ষেত্রে বা নিউমেরিক্যাল প্রবলেমসের জন্য এই সমীকরণটি কাজে লাগে। এখান থেকে আমি তরঙ্গ সংখ্যা বের করতে পারবো,
বা তরঙ্গ দৈর্ঘ্যও বের করতে পারবো, যেখানে নিউ বার ইজ ইকাল টু 1/λ। তাহলে নিউ বারের জায়গায় যদি 1/λ বসিয়ে দিই, তাহলে আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার করে দিলে আমি ল্যামডার মানটা পেয়ে যাবো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। আরটা কি না, আরটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এর মানটা নির্দিষ্ট কত না 1,09,678 সেন্টিমিটার ইনভার্স। এই মানটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে n1 n2, n1 এর মান সবসময় 2, n2 এর মান এগুলো ভ্যারি হবে, এখান থেকে আমি নিউ বার বা ল্যামডা বের করে নিতে পারবো। যদি বলা হয় কোনো একটা এরকম সিম্পল কোনো একটা অঙ্ক বলে দিলে হয়তো যে কি, যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় বোর কক্ষে স্থানান্তরিত হলো। তৃতীয় থেকে দ্বিতীয় বোর কক্ষে, অর্থাৎ তৃতীয় মানে হচ্ছে n2 = 3, n1 কত 2, তৃতীয় বোর কক্ষ থেকে দ্বিতীয় বোর কক্ষে স্থানান্তরিত হলো। তাহলে ওই রেখা বর্ণালীটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি এখানে n1 যে কক্ষতে এসছে সেটা হবে n1, যেখান থেকে এসছে সেটা হচ্ছে n2। তাহলে n2 = 3 বসাবো আর n1 = 2 বসাবো, আর এর ভ্যালু দেওয়া আছে, ল্যামডার মানটা আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে এইভাবে কোনো একটা নিউমেরিক্যালস প্রবলেম করা যেতে পারে। বা যদি সাপোজ বলল যে এইচ আলফার এর তরঙ্গ দৈর্ঘ্য বের করো, সেক্ষেত্রেও কিন্তু এখানে একই হবে, n1টা হবে 2, n2টা হবে 3। এইচ বিটার যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, n1 সবসময় কিন্তু এখানে 2, n2টা তখন হয়ে যাবে 4। এইচ গামার বললে n1টা 2, n2টা হবে 5। এই ভ্যালুগুলো বসিয়ে আমি এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা এদের প্রত্যেককে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা আমি নির্ণয় করতে পারবো। এই যে রেখা বর্ণালী আমরা বলছি যে এর প্রয়োগ কোথায়, এর অ্যাপ্লিকেশন কোথায়, কোথায় কাজে লাগবে এটা না, বিভিন্ন পরমাণুর উপস্থিতি জানার জন্য, কোনো একটা যৌগের মধ্যে কোন কোন পরমাণু আছে বা তার পরিমাণ কতখানি সেটা জানার জন্য আমাদের এই পারমাণবিক বর্ণালীর খুব প্রয়োজন হয়। এর জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রোফটোমিটার। এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে আমরা কোনো একটা যৌগের মধ্যে কোনো পার্টিকুলার পরমাণুর উপস্থিতি এবং সেটা কতটা পরিমাণে আছে সেটাও আমরা ক্যালকুলেট করতে পারি। এই গেল আমাদের কাছে এখনো পর্যন্ত নিরবিচ্ছিন্ন বর্ণালী, রেখা বর্ণালী সম্বন্ধে কিছু আলোচনা, অর্থাৎ নিঃসরণ বর্ণালী এমিশন স্পেকট্রামের ব্যাপারটা আমরা বলে ফেললাম বা আমরা আলোচনা করে ফেললাম। পড়ে রইল আর একটা টাইপের বর্ণালী, যেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী। এই শোষণ বর্ণালীটি কি? এটা নিঃসরণ বর্ণালীর মতন নয়। এখানে কি করা হলো না, এখানে কোন একটা উত্তপ্ত বস্তু থেকে বা একটা উত্তপ্ত পদার্থ থেকে যে আলোকরশ্মি নিঃসৃত হয়, সেই আলোকরশ্মিটাকে প্রথমে কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে অতিক্রম করানো হয়। অতিক্রম করালে কি হবে, যেমন একটা সাদা আলোকরশ্মি, একটা উত্তপ্ত বস্তু, এখান থেকে যে আলোকরশ্মি গুচ্ছ নির্গত হচ্ছে সেটাকে প্রথমে কোনো একটা বস্তু, যেটা হচ্ছে গ্যাসীয় হতে পারে বা তরল হতে পারে, সেই বস্তুটাকে প্রথমে পাঠানো হয়। অর্থাৎ এখান থেকে নির্গত রশ্মিটাকে প্রথমে যে বস্তুটার আমি অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী নির্ণয় করতে চাইছি, সেই বস্তুটার দ্রবণে প্রথমে পাঠানো হবে। পাঠালে কি হবে না, এখান থেকে আগত রশ্মির কিছু অংশ এই দ্রবণটা বা এই বস্তুটা শোষণ করে নেবে। যে অংশটা শোষণ করতে পারল না, সেই বাকি অংশটা এখান থেকে নির্গত হবে। নির্গত হয়ে প্রিজমের একটা দেওয়ালে গিয়ে আপতিত হলো। তারপর প্রিজম থেকে বিশ্লিষ্ট হয়ে
সে রেখার আকারে ফটোগ্রাফিক প্লেটের উপরে আপতিত হবে। এখানে দেখা যায় যে বর্ণটা বা যে তরঙ্গদৈর্ঘ্যের আলোটা এই বস্তুটা শোষণ করে নিয়েছে এই ফটোগ্রাফিক প্লেটে, সেই তরঙ্গদৈর্ঘ্যের আলোটার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে এসে ওই তরঙ্গদৈর্ঘ্যের আলোটা মিসিং হয়ে গেছে। তাহলে এই জায়গাতে কি তৈরি হবে? ওই মিসিং স্পটে একটা ব্ল্যাক স্পট বা একটা কালো বর্ণ বা কালো রেখা সৃষ্টি হবে। ওই কালো রেখা, যে কালো রেখা বা কালো দাগ তৈরি হলো, ওই কালো দাগগুলি হলো এই বস্তুটার শোষণ বর্ণালী। দেখা যায় যে কোনো পদার্থের শোষণ বর্ণালীতে কালো রেখাগুলি যে স্থানে থাকে, ওই একই পদার্থের নিঃসরণ বর্ণালীতে উজ্জ্বল আলোক রেখাগুলি ঠিক সেই স্থানেই থাকে। কাজেই শোষণ বর্ণালীতে যে তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণগুলি শোষিত হয়, নিঃসরণ বর্ণালীতে সেইগুলি নিঃসৃত হয়। তাই দুটোর মধ্যে, এই নিঃসরণ বর্ণালী এবং শোষণ বর্ণালীর মধ্যে বেসিক যে পার্থক্যটা, সেই বেসিক পার্থক্যটা কি? যে কোনো একটা নিঃসরণ বর্ণালীতে হচ্ছে কি, যে আলোক উৎস থেকে নির্গত আলোক রশ্মিগুলো সরাসরি বর্ণালী বীক্ষণ যন্ত্রে পাঠিয়ে বিশ্লেষণ করা হয়। আর শোষণ বর্ণালীতে সাদা আলোক রশ্মিটাকে বা উত্তপ্ত ভাস্কর পদার্থ থেকে যে নিঃসৃত সাদা আলোটা পাওয়া যাচ্ছে, সেই সাদা আলোকটাকে প্রথমে কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে পাঠিয়ে তারপরে সেখান থেকে বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ প্রথমে সাদা আলোক রশ্মি গুচ্ছ থেকে রশ্মিটাকে এই তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে পাঠানো হবে, তারপর সেখান থেকে যে রশ্মিটা নির্গত হবে সেই রশ্মিটাকে বর্ণালী বীক্ষণ যন্ত্রে পাঠিয়ে বিশ্লেষণ করা হবে। এইটুকুই হচ্ছে বেসিক পার্থক্য নিঃসরণ বর্ণালী এবং শোষণ বর্ণালীর মধ্যে। তাহলে বর্ণালী সম্বন্ধে একটা ধারণা পাওয়া গেল। আজকের ক্লাস এটুকুই। ধন্যবাদ।